গত 12ই আগস্ট থেকে 23শে আগস্ট 2024 গ্যালারি চারুবাসনার গ্যালারি চিত্রপ্রসাদ গ্যালারিতে প্রত্যুষা মুখার্জির একক প্রদর্শনী হয়ে গেল। তো আমি গেছিলাম 2 তারিখ নাগাদ ওনার ছবি দেখতে। তা ওনার সাথে অনেক কথা হলো, কি কথা হলো তা আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। শিল্পী একটু অন্যরকম সুন্দর কাজকর্ম করেন, একদিকে প্রকৃতি, একদিকে শহর, একদিকে মানুষের জীবন, সমস্ত কিছুই তার ছবির মধ্যে পাশাপাশি ধরতে চেয়েছেন এবং তিনি কি ভালোবাসেন, কীভাবে ছবিকে ব্যক্ত করেন, কি কথাই তার এই ইন্টারভিউতে রয়েছে। দেখুন এবং দেখতে থাকুন। থ্যাংক ইউ। এই ছবির প্রদর্শনীটি শুরু হয়েছে 12 অগস্ট, 12ই অগস্ট, 23 তারিখ অবধি চলবে অগস্টের, 23rd অগস্ট। তো এই প্রদর্শনীটার শিরোনাম রিয়েল উইদিন রিয়েলিটি। এটা আপনার কত নাম্বার একক প্রদর্শনী? এবার বলি, আমি এতদিন ধরে আমার যারা গুরুস্থানীয় তাদের কাছ থেকে আমি একক প্রদর্শনী করার পারমিশন খুব একটা পাইনি। তো আমার প্রথম সোলো এক্সিবিশন হয়েছিল মুম্বাইতে। তার আগে আমি বহু গ্রুপ শোতে এখানে করেছি। তো আফটার কোভিড পিরিয়ড যারা খুব মানে রিনাউন্ড ব্যক্তিত্ব, গণেশ হালুই বা যোগেনদাও বটেই, তো ওনারা আমার শিক্ষক ছিলেন, বললেন এবার একটা করো। যোগেনদা তো একদম বললেন আমার এখানেই করো। তো এই আমি একটা ছাড়পত্র পেলাম আর কি প্রদর্শনী করার। তো সেই জন্য আমার এটা সে অর্থে অনেকটা স্টুডেন্ট লাইফে একটা সোলো এক্সিবিশন হয়েছিল, সেটা তখন কলকাতা উৎসবের একটা অনুষ্ঠান হতো মেলাতে, সেখানে আমাকে স্টল দেওয়া হয়েছিল। সেটা তখন আমি নিতান্তই কলাভবনের ছাত্রী সেই সময়। আর এইটা সেই অর্থে আমার এখন যে বয়স তাতে প্রথম একক প্রদর্শনী কলকাতাতে। মুম্বাই প্রদর্শনীটা কবে হয়েছিল? ওটা হয়েছিল গত বছর, মানে 2023-এ, মানে পুজোর পরে আর কি। ছবি তো আমি এখানে যে কয়টা আমি দেখলাম, তো তাতে অধিকাংশই ছোট এবং কিছু আছে একটু বড়, এবং ছবির মধ্যে কলমের দাগ, আঁচড় এবং তার সাথে রঙের মিশ্রণ, এই সমস্ত কিছু নিয়ে একটা বুনোর সৃষ্টি এগুলো রয়েছে। তো কিছু কিছু ছবি, যেমন এখানে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো ছোট। এই ছবিগুলো কি কোনো অর্থবহ বা এটা কি শুধু সৌন্দর্যতার বলি, যখন কলাভবনে পড়তাম কিঙ্করদার ছাত্র অনেকেই ছিলেন, ঝঙ্কারদা ছিলেন, নন্দদা ছিলেন, অনেক গল্প কিঙ্করদার শুনেছি। তা যখন আমাদের নেচারের মধ্যে কিঙ্করদার করা স্কাল্পচারগুলো দেখাতেন পড়ানোর সূত্র ধরে, তো আমাদের মজা করে ঝঙ্কারদা বলেছিলেন, উনি স্কাল্পচার পড়াতেন আর কি, তো বলতেন যে কিঙ্করদা বলতেন আমার তো পয়সা নেই, তাই জন্য আমি বাঁশের আর্মেচারে দড়ি টড়ি বেঁধে সিমেন্ট কাঁকড় বালি দিয়ে থ্রোয়িং প্রসেসে কাজ করি, আমার অভাবটা দিয়ে আমি আমার শিল্প বস্তু তৈরি করার চেষ্টা করি। তো এই কথাটা আমাদের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছিল, আমার কাছে তো বটেই। আমার এটার বলার পেছনে একটা উদ্দেশ্য আছে, কারণ কোনো বাবা মা চায় না ছেলে মেয়ে ছবি আঁকুক, ভেরি অনেস্টলি স্পিকিং। যদি কোনো বাবা মা নিজে তাদের ছেলে মেয়েকে আর্ট কলেজে ভর্তি করায় তাহলে সে অত্যন্ত সৌভাগ্যের অধিকারী আমি মনে করি। আমি ছোটোর থেকে ছবি আঁকা আমার একটা ভালো লাগা ছিল। তখন ওই দুষ্টুমি যাতে না করি, রোববার ছুটির দিন ছবি আঁকতেই হবে, বাবার নির্দেশ ছিল, তো আমি ছবি আঁকতাম। এটা আমার একটা খেলার সঙ্গী ছিল বলা যায়, আমার সময় কাটানোর সঙ্গী। তা
বড় হয়ে যখন ছবি নিয়ে পড়বো ভাবলাম, তো আমাকে কেউ পড়াশোনা করতে দেবে না, কলা ভবনেও না, কোথাও না। এবার ইন্ডিয়ান মিউজিয়ামে ছবি আঁকতে যেতাম, যখন দেখতাম যারা পরীক্ষা দেবে তারাই এক একজন আর্টিস্টের মতো কাজ করে, আর আমি তো শুধু আকাশ বাতাস দেখে বেড়াই। আমার খালি মনে হতো যে আমি গভর্নমেন্ট আর্ট কলেজে কোনোদিনই চান্স পাবো না হয়তো বা। কিন্তু রবীন্দ্রনাথ, আমি থ্রু আউট ব্রাহ্ম ইনস্টিটিউশনে পড়াশোনা করেছি, আমার টিচাররা, আমার বাড়ির পরিবেশ, রবীন্দ্রনাথ তো ছোটোর থেকে একটা অদ্ভুতভাবে আমাদের ভালো লাগার জায়গা। তা আমার কোথাও একটা মনে হয়েছিল রবীন্দ্রনাথ তো একটু বাঁধন ছাড়া ব্যাপারকে প্রশ্রয় দিতেন, মানে ছেলে মেয়েদের দুষ্টুমিকেও যেমন প্রশ্রয় দিতেন, খোলামেলা জায়গায় তার খেলাধুলোকে প্রশ্রয় দিতেন। আমার মনে হয়েছিল যে ওরকম খোলামেলা পরিবেশে ছাড়া আমার পক্ষে ছবি আঁকাটা করা সম্ভবপরই নয়। তো সেই কারণে আমি অনেক বড় বয়সে যখন একা একা যাতায়াত করতে শিখলাম, তখন আমি কলা ভবনে পরীক্ষা দিতে গেলাম, আর সেখানে আমি 4বারের বার চান্স পেলাম। তার ফলে আমি অনেকটা ম্যাচিওর বয়সে কলা ভবনে পড়তে যাই। তার আগে আমি কলকাতায় বিভিন্ন জনের কাছে ছবি এঁকেছি, কিন্তু খুব সামান্যভাবে, কারণ ওই যে বাড়ি থেকে মানে পারমিশন ছিল না। বিড়লা একাডেমিতে একটা কোর্স করেছিলাম, সেইটুকুনি যা শিখেছিলাম আর কি। আর শেখার চাইতেও আমি কখনো গতে বাঁধা ছবি কিছুতেই আঁকতে পারতাম না। আঁকতে পারি, আমি খুব সুপার রিয়েলিস্টিক ছবি এঁকে ফেলতে পারবো হয়তো, কিন্তু ভেতরে খুব আনন্দ পাই না সেটা করতে। কারণ একটা জিনিস বরাবর ফিল করেছি যে জীবনটা মনোটোনাস হলে যেমন খারাপ লাগে, ছবিতেও যদি মনোটোনি এসে যায় ভীষণ মানে খারাপ লাগে। এবার আমি ছবি আঁকতাম যখন বিশাল বড় বড় সাইজের, তখন ছাত্র জীবন, ছবি আঁকতেই হতো, বেশ বড় ছবি আঁকতে খুব ভালো লাগতো। মানে আমরা তো যে কোনো শিল্পী খুব বড় জায়গায় কাজ করতে পছন্দ করি, কিন্তু সময়ের সাথে সাথে যখন সেই ছবি রাখা একটা মানে সমস্যার তৈরি হলো, তারপরে বাঁচতে হবে তো, চাকরি টাকরি জোগাড় করতে হলো। স্কুলে পড়াতাম, কলেজে পড়াতাম আর্ট টিচার হিসেবে, তখন ওই টেবিলের ওপরটা ছিল আমার ছবি আঁকার জায়গা, যার ফলে ছবির সাইজ একটু ছোট করতে হলো খানিকটা দায়ে পড়ে। আর নিজেকে বোঝালাম, কিঙ্করদা বলেছিলেন নিজের অভাবকে শিল্পবস্তুতে মানে পরিবর্তিত করা যায়, আমি ওভাবেই ছবি আঁকি, আমার কাছে তো পয়সা নেই, তাই আমি এভাবে স্কাল্পচার করি। তা আমারও মনে হলো আমার তো ছবি রাখার জায়গা নেই, ছবি আঁকার বড় বড় ক্যানভাস করে যে রাখবো সেই পয়সা নেই। হ্যাঁ, তো তাহলে আমাকে ওই খাতার মধ্যেই বা ছোট ক্যানভাসে কাজ করতে হবে, কিন্তু কাজটা করতে হবে। এবার আমার হিউজ কাজেরই একটা ছোট অংশ এই প্রদর্শনীতে আছে, যেখানে ইঙ্কের কাজও আছে, যেখানে অ্যাক্রিলিক অন ক্যানভাস আছে, বিভিন্ন শেপের ক্যানভাস আছে, বিভিন্ন শেপের কাগজের ওপরে ছবি আঁকা আছে। এটার প্রথম কারণটাই হচ্ছে আমার যে ছবি আঁকার একটা উদ্দেশ্য, যেটা আমি এখানে লিখেছি, যে আমার সৃষ্টির যে ভাবনা, সেটাকে আমার মতন করে আমি বুনেছি। তাতে কখনো যদি শেপের কোনো পরিবর্তন আসে সেটা করেছি, কখনো যদি মিডিয়ামের মধ্যে অনেক ধরনের মিডিয়াম ইউজ করার প্রয়োজন আসে ছবির খাতিরে, আমি সেটা করেছি। আবার যখন মনে হয়েছে যে না, পেন আর খাতাই আছে, আমি বসে বসে টেবিলের ওপর পেন আর ইঙ্কে কাজ করব, আমার কিছু তো ভাবনা কিছুটা তো হয়ে থাকুক, সেভাবে করেছি, কারণ থেমে থাকতে ইচ্ছে করে না। আর অবশ্যই অনেকগুলো সিরিজের কিছু কিছু কাজ, এই গ্যালারিটা যেহেতু বিশাল বড় নয়, তো সেখানে আমি আমার জার্নির শুরুটা যে ছবি দিয়ে, এই কালো রঙের যে ছবিটি আছে, এখান থেকে আমার এই ভাবনাটার জার্নি শুরু। সেখান থেকে শুরু করে আমি আজকের দিন অবধি ছবির যে যাত্রাপথে কিছু চেঞ্জেস এসছে, বিভিন্নতা এসছে, শেপের রঙের বৈচিত্র্য এসেছে, এই ভাবনাগুলোকে আমি একত্রিত করেছি, যেটা সব কিছু মিলে আমার ভেতরকার একান্ত নিজস্ব যাপন এবং ভাবনা। তাই জন্যেই এভাবে ছবির প্রয়োজনে যখন যে মিডিয়াম, যখন যে শেপ, যখন যে রং, যখন যে কাগজ, এইটা ব্যবহার হয়েছে। আচ্ছা, খুব সুন্দর এখানে কতগুলো জিনিস দেখলাম। সেটা হলো যে প্রত্যেকটা ছবির মধ্যে একটা বুনট থাকে, এবং ছবিগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে প্রাকৃতিক দৃশ্য, আবার কতগুলো জায়গাতে যেমন মনে হলো যেন একটা ঘরের ভেতরে কোনো একটা পার্সপেক্টিভ,
বা কোনো একটা দালানের একটা খিলান। আদল, ওইরকম কিছু রয়েছে। এবং প্রত্যেকটা ছবির মধ্যে ছোট ছোট অনেক মানুষ রয়েছে এবং বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তো সমস্ত কিছু মিলে আমার মনে হলো যে এটা একটা আহ, নিজস্ব একটা প্যাটার্ন একটা দেখা যাচ্ছে। তো আর্ট বলতে আমরা যেরকম কন্টেম্পোরারি আর্ট বুঝি, সেই কন্টেম্পোরারি আর্ট বলতে একটা ব্যাপক অর্থ। আমাদের বাংলাতে একরকম, মুম্বাইতে একরকম, এবং বিদেশে একরকম, বিভিন্ন রকম। এবং প্রত্যেকটা শিল্পী কন্টেম্পোরারি মিনসে এই সময়ে বসে এই সময়ের উপর চিন্তা করে এই সময়কে ধরা, সেই সব জায়গাতে করা হয়েছে। তো এখানে আপনার ছবির মধ্যে যে কন্টেম্পোরারি কোনো কন্টেন্ট কি কোথাও রাখা আছে না? হ্যাঁ, যেমন আমি এই প্রেক্ষাপটে কথা বলতে গিয়ে একটু বলি যে আমি বেসিক্যালি খুব নেচার লাভার। একটু আগেই একজন এসছিলেন দর্শক, তাকে আমি বলছিলাম শান্তিনিকেতনে যখন পড়ি তখনও না অনেকখানি বড় আকাশ দেখতে পেতাম। এবার শান্তিনিকেতন একটা ছোট জায়গা, প্রতিদিনের জীবনে হয়তো অনেক তিক্ততা, অনেক খারাপ লাগা এরকম থাকে। ধরুন পরীক্ষার কোনো একটা রেজাল্ট বেরোলো, একটা খাতা বেরোলো, আমার মনে হলো আমি নম্বরটা ঠিক আশানুরূপ পাইনি, খুব মনটা খারাপ হলো, রাগ হলো। তা আমি কি করতাম, আমার সাইকেলটা নিয়ে খুব নিয়ারেস্ট যেটা হতো কলা ভবনে, সেটা হচ্ছে কালীসায়র বলে জায়গাটি। তখন কালীসায়র বলে জায়গাটিতে বিরাট একটা দিঘি, ৬-৭টা তাল গাছ, হ্যাঁ দূরে, আর পাশে একটা ছোট্ট কালী মন্দির। এখন সে জায়গাটা প্রচুর গাছে ভরে গেছে। তখন ওখানটা দাঁড়িয়ে বিরাট আকাশ দেখা যেত, মানে সেই যেথা আকাশ মাটিতে কানাকানি ব্যাপারটা ফিল করতে পারতাম। আর তখন আমি যখন যেতাম, গিয়ে দাঁড়িয়ে থাকতাম আকাশের সামনে আর জলটার সামনে, মনে হতো ইস এত বড় পৃথিবীর কাছে, এত বড় আকাশের কাছে আমি তো একটা মানে পিঁপড়ের থেকেও ছোট একটা মানুষ। আমার আবার এত রাগ দুঃখ কিসের, কাজ করতে হবে তো, এটা তো প্রতিদিনের জীবন। তো এইভাবে প্রকৃতি আমাকে কোথাও একটা ভালোবাসতে শিখিয়েছে, পোষ মানিয়েছে যে রাখতে নেই বেশি, মানে বেশি দুঃখকে প্রশ্রয় দিতে নেই, জীবনে সবটাই থাকবে। সেটাকে রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, সেইটাকে ভাবতে শিখিয়েছিলেন। এবার চোখের সামনের প্রকৃতি, কলকাতার প্রকৃতি বলুন, আমি শহরতলিতে বড় হয়েছি, মানুষ হয়েছি, সেখানকার প্রকৃতি বলুন, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল। শান্তিনিকেতনের প্রকৃতিও কিন্তু চোখের সামনে একটু একটু করে বদলে যাচ্ছে। পোকামাকড়, ব্রিজ, টাওয়ারও যেমন আছে, হ্যাঁ তেমন মানুষও খুব ছোট ফরম্যাটে আছে। আমার ছবিতে ভীষণভাবে লোকশিল্প ভীষণভাবে আসে, কারণ আমাদের প্যারালাল একটা জীবনের কথা, একটা মানে সামন্তরিকভাবে চলে যা লোকশিল্পের মধ্যে দিয়ে প্রবাহিত। আমাদের অনেক কিছু আমরা সেখান থেকে আহরণ করতে পারি। শুধু তাই না, মানে আমাদের যে কোনো সৃষ্টি কিন্তু একটা ডিভাইনের প্রতি আমাদের একটা অর্ঘ্য দেওয়ার মতন, অঞ্জলি দেওয়ার মতো বিষয় আমার মনে হয়। তো সেইটা আমার কাছে ভেতর থেকে আসে কেন, যে এই প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো। আমরা যদি বাঁচতে চাই আমাদেরও প্রকৃতিকে বাঁচাতে হবে। আজকে একটা খুব কন্টেম্পোরারি কথা বলি, আজকে চারিদিকে অসহিষ্ণুতা, চারিদিকে মারামারি, হানাহানি। খুব সম্প্রতি যখন আমার প্রদর্শনীটা শুরু হলো, তারপরেই একটা মর্মান্তিক ঘটনা আরজিকরে ঘটলো। আমার তখন একটা জিনিসই মনে হলো যে আমরা রক্ষা করতে ভুলে যাচ্ছি, আমরা যত্ন করতে ভুলে যাচ্ছি, আমরা শ্রদ্ধা করতে ভুলে যাচ্ছি। আমরা একটা বৃক্ষরোপণে গাছ বসিয়ে দিলাম, কিন্তু গাছটা বড় হওয়া অবধি তাকে কিন্তু আমরা রক্ষণাবেক্ষণ করলাম না। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পে প্রচুর ব্লাড দিয়ে দিলাম, অভাব নেই কিন্তু ব্লাডের, কিন্তু সেই ব্লাডকে রক্ষণাবেক্ষণ করা কিন্তু প্রপারলি হয় না। কাজেই কোনো একটা কিছু হুজুগ নিয়ে করা না, সেটাকে জীবনে কাজে লাগানো, এটা আমি ভীষণ বিশ্বাস করি। আর কন্টেম্পোরারি যে ব্যাপারটা, অনেক দিন আগে রবীন্দ্রনাথ, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জন্ম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, এই যে কথাটার মধ্যে একটা গ্রামের প্রকৃতিকে, একটা বাউল অঙ্গে প্রতিষ্ঠিত এই গানটিকে, সৃষ্টি গানটিকে উনি যে সারা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছিলেন। উনি এতখানি কন্টেম্পোরারি কাজ করে গেছেন, আমরা আর নতুন করে কি কন্টেম্পোরারি করতে পারি আমার মনে হয়। কিন্তু আমার কাজের মধ্যে গাড়ি আছে, টাওয়ার আছে,
বিদ্যুৎ আছে, শহর আছে, গ্রাম আছে, সব কিছুর সহাবস্থান আছে নেচারের সাথে। তার মধ্যে একটা লুকোনো বার্তা আছে যে সবাই বাঁচো, সবাইকে রাখো, লিভ অ্যান্ড লেট লিভ। প্রকৃতিকেও বাঁচাও, তুমিও বাঁচো, দুটোই সমানভাবে প্রয়োজন। আমার শেষ প্রশ্ন একটাই, যে আপনার এতদিন আর্ট নিয়ে আপনি চর্চা করছেন, ছবি নিয়ে চর্চা করছেন, এবং আপনার জীবনে অনেক অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার নিরিখে আপনি বলুন যে আর্ট সম্পর্কে আপনার উপলব্ধি কি, এবং আর্ট কি হওয়া উচিত, বা আপনি কিভাবে আর্টকে মানুষের কাছে পৌঁছে দিয়ে দেবেন। কেননা আজকের দিনে আমরা যা দেখতে পাচ্ছি যে মানুষ নিজের পকেটের খরচটা তার বিলাসিতাতে খরচ করে ফেলছে, কিন্তু সে একটা শিল্প, একটা ভাস্কর্য টুকু কিংবা একটা ছোট ছবি সে কিনে ঘরের মধ্যে যে রাখবে, সেই জায়গাতে সে যাচ্ছে না। তো এই জায়গাতে মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং মানুষের কাছে যে উপলব্ধি ছবি সম্পর্কে বা শিল্পী সম্পর্কে, শিল্পীদের নিজেদের যে আত্মোপলব্ধি এবং তাদের যে চর্চা রয়েছে, সেই দুটোর মধ্যে মেলবন্ধন বা উপলব্ধি কি আছে? এবার বলি, আমি ছবি আঁকি, কিন্তু আমি নিজে যে জায়গাগুলো থেকে খুব শিখেছি সেটা হচ্ছে নন্দলাল বসুর লেখা, বিনোদ বিহারীর লেখা, শান্তিনিকেতনে দিনকর কৌশিক, কেজি সুব্রমণিয়াম, আমাদের মাস্টারমশাইরা, সব থেকে বড় কথা গণেশ হালুই, যিনি আমাকে ভীষণভাবে ওনার ভাবনা, ওনার চিন্তা দিয়ে কোথাও আমি যেন ভীষণ প্রভাবিত। কারণ ওরমভাবে ভাবনাটা যেন কোথাও একটা, ওনার মতো মহান হয়তো আমি নই, কিন্তু কোথাও একটা ছোট্টখাটো হলেও ওনার ভাবনার সাথে আমি খুব মিল পাই, দর্শনের সাথে খুব মিল পাই। তার মধ্যে একটা কথা ভীষণভাবে আসে যে আমরা কেউ শিল্পী, কেউ ডাক্তার, কেউ আর্কিটেক্ট, যে যাই হই না কেন, আমরা তো প্রথমে মানুষ। কাজেই মানুষ হয়ে যদি মানুষের কাছে না পৌঁছতে পারলাম, তাহলে কিন্তু আমাদের মানুষ হওয়াটাই বৃথা। কারণ আমি মানে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা, যে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য যে উনি বলেছেন যে মানুষ বড় কাঁদছে, তার পাশে এসে দাঁড়াতে বলছেন, সেটা আমাকে ভীষণ ভাবাতো। আর মানে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, এই কথাটা আমাকে ভীষণভাবে ভাবাতো। আমি আমার প্রদর্শনীতে বলতে পারি এমন অনেক মানুষ ছবি কিনেছেন, আমাকে তারা দাম জিজ্ঞাসা করেছেন, আমার মনে হয়েছে ওনারা কোনো গ্যালারি ওনার না, খুব ভালোবেসে তাদের বাড়িতে একটা ছবি রাখবে। আমি বলেছি যা পারবেন তাই দেবেন, আমার একটা খরচা আছে, আপনি বুঝতে পারছেন, যেটা আপনি মনে করবেন। কারণ একটা কাজও একটা মানুষের বাড়ি পৌঁছলে তার ভাবনাটা হয়তো বদলাবে। আর নন্দলাল বসুর যে কথাটা আমাকে ভীষণ ভাবায়, জায়গাটা জায়গায় রাখতে শেখা, অর্থাৎ পরিমিতি বোধের যে কথা উনি বলেছেন। আমি আজীবন ছবি এঁকে একটা 180 ডিগ্রি উল্টো দিকে চাকরি করে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি হয়তো বাচ্চাদের স্কুলে আঁকা শেখানো দিয়ে, টিচারি দিয়ে শুরু করেছিলাম। তারপর টিচার্স ট্রেনিং কলেজে আর্টের টিচার হিসাবে আমি পড়িয়েছিলাম। কিন্তু আমি দেখেছি জেনারেল সাবজেক্টের টিচার, বিশেষ করে অঙ্ক বিজ্ঞানের টিচাররা আমাদের আর্টের, গানের এবং বিশেষ করে খেলাধুলোর যারা, তাদেরকে না বড্ড বাঁকা দৃষ্টিতে দেখতো। যেমন মানে আমরা যেন কোনো রকম লেখাপড়াই শিখিনি, মানে ওরাই একদম সব থেকে শিক্ষিত, আমরাই সব থেকে মূর্খ। তো কোনো রকম ওই একটু আঁকতে পারি এই আর কি, বা কেউ গাইতে পারে তাই গানটা শেখায় আর কি। তো এইবার সেইখানে পড়াতে গিয়ে আমি তো সেখানে সাধারণ বাড়ির যারা ছেলেমেয়েরা পড়াশোনা করতে এসছে, টিচার্স ট্রেনিং নিতে এসছে, আমি সেইখানে কিন্তু শিল্পের কথা বলতাম খুব সরলভাবে। আমি যখন গ্রামের দিকে পড়িয়েছি, আমি ওদের ঠোঙা বানানো, প্যাকেট বানানো শিখিয়ে তার মধ্যে অরিগ্যামির একটা জিনিস বানিয়ে সুন্দর করে মানে পেস্ট করে আঠা দিয়ে একটা যাতে সুন্দর ঠোঙা বা প্যাকেট বানিয়ে তারা সাপ্লাই করতে পারে, যেটা ইকো ফ্রেন্ডলি হতে পারে, আমি সেই শিক্ষাটাও দিয়েছি। কাজেই সাধারণ মানুষের মধ্যে আর্টের প্রকাশ ঘটানোটা আমার বরাবরেরই কাজ। আমি এখনও যে কাজটা করি সেটা মোটেই শিল্প সমন্বিত নয়, কিন্তু যারাই সেখানে আসে আমার কথাবার্তা,
কথাবার্তা, ব্যবহার সবকিছু দিয়ে ওরা ভাবে যে কোনো সরকারি অফিসে তো এরমভাবে কেউ কথা বলে না। কাজেই তখন যখন তারা আমার পরিচয় পায় যে আমি শিল্পী, তখন তারা বলে যে ও তাই জন্যেই আপনি একটু অন্যরকম। আমি নিউ টাউনে কাজ করিয়েছি, যখন অফিস থেকে একবার পারমিশন দেওয়া হলো, আমি মেট্রো পিলারে কিছু ছবি আঁকিয়েছিলাম, সেটা রবীন্দ্রনাথের সহজ পাঠ। কারণ সহজ পাঠ আজকে ছোটদের জীবন থেকে হারিয়ে গেছে। অন্তত যদি একটু রিভাইভ করা যায়, পথচলতি মানুষ কিন্তু সেই সহজ পাঠ দেখে। কাজেই সাধারণ মানুষকে এইভাবেই আর্টের দিকে টেনে আনা, তার জন্য ছোট ছোট করে চারপাশের শিল্পবস্তু, লোকশিল্প, এগুলো নিয়ে লেখা। আমি আলিপুর মিউজিয়ামে যখন ছিলাম, খুব ছোট্ট তথ্যভিত্তিক একটা প্রবন্ধ লিখে একটা জায়গাতে পাবলিশ করা, যাতে সাধারণ মানুষ কিছু তথ্য পেতে পারে। কারণ আর্ট তো জীবনের বাইরে না, ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি প্রতিদিনের যাপনটাই আর্টের মধ্যে পড়ে। কেউ সেটা রেখায় প্রকাশ করে, রঙে প্রকাশ করে, কেউ গানে প্রকাশ করে, কেউ হয়তো কিছুই করে না, বাড়িটা গোছানো দিয়েও প্রকাশ করে, কেউ গাছ বসিয়ে প্রকাশ করে। তো শিল্প বিচ্ছিন্ন নয় জীবনের মধ্যে। যে মানুষ আঁকতে জানে না, সে যদি আঁকা ভালোবাসে, আমি তার মনের সেই শিল্পী সত্তাটাকেও শ্রদ্ধা করতে খুব পছন্দ করি। সেটাকে আমি অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করারও চেষ্টা করি, যাতে সেই মানুষটা আরও পাঁচজনকে একটু তার কোনো ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে। এইটা আমার সবসময় মনে হয়। কাজেই ছবি আঁকা আমার কাছে প্রতিদিনের যাপন। থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন রিয়েল উইদিন রিয়েলিটি সম্পর্কে শিল্পী প্রত্যুষা মুখার্জির নিজের কথায়, এবং তার পাশাপাশি আপনারা তার ছবিগুলো দেখলেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর প্রত্যুষা মুখার্জিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারাও ছবি দেখুন এবং ভিডিওটা আবার দেখুন, দেখে ভাবুন যে ছবির মধ্যে একজন শিল্পী কী করতে চায়, কি বলতে চায়, কিভাবে আঁকে। সবাইকে ধন্যবাদ জানাই ও শ্রদ্ধা জানাই।